প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সমালোচনা নিয়ে কথা বলবো। বাংলাদেশে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে। সবাই তার সরকারের নানা দিক নিয়ে কথা বলছেন। তবে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে ইউনূস সরকারের সময়ে করা বিভিন্ন চুক্তি নিয়ে। বিশেষ করে নির্বাচনের মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করাটাকে সবাই সমালোচনার চোখে দেখছেন। এর মধ্যে ফেব্রুয়ারির 18 তারিখে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। তো ট্রাম্প বাংলাদেশের সাথে আমেরিকার করা প্রতিরক্ষা চুক্তিগুলি সম্পন্ন করার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আসলে ট্রাম্প যেটা করছেন সেটা হলো যে যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে বাংলাদেশকে তাগাদা দিচ্ছেন। বাংলাদেশের সাথে কৃষি, বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে ইউনূসের করে যাওয়া চুক্তি নিয়ে ট্রাম্প দেরি করতে চাচ্ছেন না। সেজন্য তারেক রহমানের মেয়াদ শুরু হওয়ার সাথে সাথে তাকে তাগাদা দিল। ট্রাম্পের চিঠির ভাষ্য অনুযায়ী, আমি আশা করি আপনি পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে আমাকে সাহায্য করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকের জন্য উপকারী। তো বাংলায় একটা কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। ইউনূস সরকারের মধ্যে ছদ্মবেশে বিদেশি কোম্পানির লবিস্ট ছিল বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। হ্যাঁ, এইগুলো হচ্ছে মিথ্যাচার। এবং আমার মনে হয় যে আমার দৃঢ় বিশ্বাস যে এই ইউনূস সরকারের মধ্যে বেশ কিছু লোক যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারী ছদ্মবেশে আসলে বিদেশি কোম্পানির লবিস্ট হিসেবে ছিলেন, এবং তাদের তৎপরতা থেকে তাই মনে হয়। কারণ তাদের এই যে কথাটাই হলো একটা মিথ্যা কথা। কারণ একটা বন্দর, একটা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের জন্য চট্টগ্রাম বন্দর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে কি 80%-এরও বেশি, আরো বেশি, 90% কাছাকাছি আমদানি রপ্তানি হয়। এরকম কোনো দেশ পাওয়া যাবে না যে তার এইটা দিয়ে দেওয়া মানে আপনি পুরো বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যটা বিদেশি কোম্পানির হাতে দিয়ে দিচ্ছেন। তো সেই রকম কোনো উদাহরণ অন্যান্য দেশে যেমন আছে, আপনি 100টা বন্দর আছে, তার মধ্যে আপনি 2-3টা বিদেশি কোম্পানিকে দিচ্ছেন। সেটাও বিদেশি কোম্পানিকে আপনি যদি কোনোটা দেনও, তার জন্য তো একটা জাতীয় সক্ষমতা লাগবে তাকে পরিচালনা করার জন্য। তো বাংলাদেশে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল একটা জাতীয় সক্ষমতা দাঁড়াচ্ছিল, এবং গত 6 মাসে নেভি যে চালাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে সক্ষমতা বেড়েছে, অপচয় কমেছে। আনু মোহাম্মদ সাহেব ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিল তখন এসব কথা বলেননি। এখন ইউনূস সরকারের মধ্যে ছদ্মবেশে বিদেশি কোম্পানির লবিস্ট ছিল, ওনার এরকম নিশ্চিত জ্ঞান ছিল, এটা জানা যাচ্ছে। কিছুদিন আগে ভেনেজুয়েলা নিয়ে আনু মোহাম্মদের পোস্টে আমি মন্তব্য করেছিলাম, ঘরের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। তো আনু মোহাম্মদ ভেনেজুয়েলা বুঝেন কিন্তু বাংলাদেশ বুঝেন না। যাই হোক, আনু মোহাম্মদ আরো বলেন, ট্রাম্পকে খুশি করতে গিয়ে দেশকে ঝুঁকিতে ফেলেছেন ইউনূস সরকার। ট্রাম্পের চাপের চাইতে ইউনূস সরকারের ট্রাম্পকে খুশি করার উৎসাহ ছিল অনেক বেশি। সেজন্য সারা বিশ্বের বহু দেশ না করলেও নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার সুযোগ থাকলেও ইউনূস সরকার লাফ দিয়ে নির্বাচনের 2 দিন আগে এমন চুক্তি করেছে যা বাংলাদেশকে দীর্ঘদিনের জন্য একটি ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক অধীনতার মধ্যে নিক্ষেপ করেছে। শুধু আনু মোহাম্মদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন সম্প্রতি বলেছেন, ধুরন্ধর আলী রিয়াজ প্রতারণা করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন, নতুন সরকার, সংসদ এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, আলী রিয়াজ বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে মিশে বিএনপির সাথে প্রতারণা এবং বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছেন। আমাদের ধুরন্ধর আলী রিয়াজ সাহেব, হ্যাঁ, কারণ এই জন্য বলছি যে ওনার প্রতি তো আমাদের সম্মান ছিল। তো উনি যে প্রতারণা করেছেন, হ্যাঁ, এবং উনি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছ থেকে জানি না মানে কিভাবে তিনি নানা রকম ভাবে প্রভাবিত হয়ে কিংবা লাভবান হয়ে এই সমস্ত কাজগুলো করেছেন। হ্যাঁ, জুলাই সনদে দেখেন যে যেদিন স্বাক্ষর হলো যে বিএনপি তো ওইটা স্বাক্ষর করতে চায়নি, কারণ তাদের তো মেজর অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। এবং যখন আপনার আদেশটা জারি হলো, মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং এই আদেশ জারি করারও কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, উনি অধ্যাদেশ জারি করতে পারে, আদেশ না। এবং সেই আদেশটা যখন জারি করা হলো, আপনার সেইখানে বিএনপির নোট অফ ডিসেন্ট যা ছিল সব বাদ দিয়ে দেওয়া হলো, এবং পরের দিনই বিএনপি বলল, দিস ইজ ক্লিয়ার ফ্রড উইথ দি হোল নেশন।
হ্যাঁ, বিএনপি সরাসরি বলেছে যে একদম, দলকে প্রতারণা করা একদম হয়েছে। বলেছে পুরো। এবং বিএনপির তো এখন কোনো উপায়ও নাই, কারণ একটা নির্বাচন করে একটা সরকার, মানে তারা বুঝতে পারছে যে তাদের জনসমর্থন, হ্যাঁ, এবং আমরা দেখেছি যে 1991 সালে জনগণের যে সামষ্টিক প্রজ্ঞা, আমাদের মানে রাজনৈতিক দল কিংবা ব্যক্তি প্রজ্ঞা, এগুলো হচ্ছে সামষ্টিক প্রজ্ঞা অনেক 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 উঁচু মানের। আপনি দেখেন 1954 সালে কিন্তু সামষ্টিক প্রজ্ঞা আমরা প্রয়োগ করেছি, মানুষ কিন্তু বলেছে এটা করো। 1970 সালে দেখেন, হ্যাঁ, এবং এবারও দেখেন আপনি, যে আপনি যদি অনলাইনে যান, ফেসবুকে যান, এখনো যান, আপনাকে বলবে কি যে কে জয়ী হয়েছে, জামাত জয়ী হয়েছে, জামাত এবং তার জোট। কে সরকার গঠন করতে চাচ্ছে, জামাত এবং কিন্তু বাস্তবতা তো ভিন্ন, তাই না? তো সুতরাং আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তারপরে সবকিছু মিলে আপনার বাংলাদেশটা রক্ষা পেয়েছে। এবং এই রেফারেন্ডামটা প্রত্যেকটা জায়গাতে সেটা যে ফ্লজ, যে কনস্টিটিউশনালি ইনভ্যালিড, তারপরে আদেশ দিতে পারে না, মানে আপনার অধ্যাদেশ দিতে পারে, আদেশ দিয়েছেন। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপি তার আপত্তি কিন্তু জানিয়ে রেখেছে। সুতরাং আমি মনে করি যে এটার কোনো কিছুই বিএনপির জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করে না। এরপরে অন্তর্বর্তী সরকারের সময়ে করা বিদেশি চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করার তাগিদ দিয়েছেন সিপিডি বা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ব্রিফিং এ তিনি তারেক রহমানের নতুন সরকারের প্রতি এই আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক দেবপ্রিয় বলেন, বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। এসব চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধু আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্যই হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকে আবারও পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায় তা খতিয়ে দেখা যায়। আমি বলছি সরকারকে একটু দম নেওয়ার জন্য। আমি বলতে চাই সরকারের যেই পরিস্থিতি আমি বললাম, দেশের ভিতরে উত্তরাধিকার সূত্রে পাওয়া, বিদেশের যে পরিস্থিতি এবং যেই মন্ত্রিপরিষদ উনি গঠন করেছেন, আমার খুবই বিনয়ের সাথে আমি কথাটা বলছি, ওনাদের একটা ট্রানজিশন টিম গঠন করা উচিত, অর্থাৎ একটি উত্তরণকালীন দল তৈরি করা উচিত। যে উত্তরণকালীন ট্রানজিশন টিমের ধারণাটি আমাদের দেশে প্রচলিত না, এটা বিদেশে খুব বড়ভাবে প্রচলিত। যখন এক সরকার থেকে আরেক সরকারে যায়, তখন ওই সরকার কি রেখে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে এবং কি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে, সেগুলোকে সে স্বচ্ছতার সাথে মূল্যায়ন করে। তো এইরকম একটা যদি ওনারা দল তৈরি করতে পারেন এবং এটা দিয়ে যদি এই মূল্যায়নটা করতে পারেন, আমি যেটাকে ইংরেজিতে বলে ফরেনজিক, ওনারা একটা ময়নাতদন্ত করে একটা দলিল তৈরি করতে পারেন। যেই দলিলটা একটা, এটাকে আমরা বলি যে একটা ব্রিফিং ডকুমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য এই ব্রিফিং ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তখন এই ব্রিফিং ডকুমেন্টটা যেটা তৈরি হয়, সেই ব্রিফিং ডকুমেন্টের ভিতরে এখন 2-3টি বিষয় গুরুত্ব নিয়ে দেখার বিষয় আছে। একটাই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই দায় দেনা পরিস্থিতি। বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে, যে প্রকিউরমেন্ট ডিসিশন হয়েছে আপনার সেই ক্যাবিনেট সাব কমিটিতে, সেইগুলোকে আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখা যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতি। এই সরকার, বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরও অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। আপনারা তো হোয়াইট পেপার শুনেছেন, আমি আরেকটা শব্দ বলি আপনাদের আজকে, হ্যাঁ, সেটা হলো ব্লু বুক তৈরি করা। ব্লু বুক কার তৈরি হয়? ব্লু বুক গাড়িতে থাকে না? পুরনো গাড়ির কোন যন্ত্রাংশ কীরকম, ওইটা চলবে কি চলবে না, তার ফিটনেস আছে কি নাই, এইটার একটা তৈরি করা হয়। সেহেতু আমি মনে করি ওই ট্রানজিশন টিমের একটা ব্লু বুক তৈরি করতে হবে, এটা বাইরের থেকে করার দরকার নাই। ওই ব্লু বুকটা হলে পরে সরকারের দায় দেনা পরিস্থিতি এবং দায়িত্ব কি হবে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে কি হবে, এইটা খুব পরিষ্কারভাবে আসবে। এই সরকারকে মনে রাখতে হবে যে তারা ম্যারাথন করতে এসেছে না স্টিন্ট করছে। স্টিন্ট মানে হলো 100 মিটার দৌড়ে আছে, নাকি তারা 26 মাইলের দৌড়ে এসছে, নাকি 100 মিটার স্প্রিন্ট করবে, না 200 মিটার স্প্রিন্ট করবে। যদি স্প্রিন্ট করতে চায় করেন, এগুলি তাহলে আর ব্লু বুকের দরকার নাই, তাহলে যার মতো করে যা করতে চান করবেন।
তাহলে আগে যা ছিল তাই চলবে। আপনি খুব বেশি মানে আপনার ওই দালান কোঠা একই থাকবে, শুধু বড় জোর একটু হোয়াইট ওয়াশ করবেন। তো হোয়াইট ওয়াশ করে তাও আবার কদিন পরে কিন্তু আবার নোনা ধরে যাবে। আমাদের এখানে জলবায়ু যেরকম, হিউমিডিটি যেরকম, তাতে আবার কদিন পর নোনা ধরে যাবে। তো ওইটা অভিজ্ঞতা আমাদের আছে। বাংলাদেশের তো বয়স হয়েছে, আমাদেরও তো বয়স হয়েছে, আপনাদেরও বয়স বসে নাই, সেহেতু আপনারা এগুলি সবই দেখে এসেছেন, অভিজ্ঞতার ভিতরে আছে, নতুন কিছু না। সেহেতু আমি মনে করি যে আমাদের এই ক্ষেত্রে নজর দিতে হবে, তাড়াহুড়া করার আমি বিপক্ষে। এই যে বলা হচ্ছে 180 দিনের কর্মপরিকল্পনা তৈরি করেন, আমি হলে ধৈর্য ধরতে বলবো। আমি বলবো ধৈর্য ধরেন, এই অর্থ বছরে আর কিছু হবে না, এইটাকে পরিকল্পনা দাঁড় করান, পরবর্তী অর্থ বছরের অর্থায়নের মাধ্যমে মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এটাকে দেখতে হবে। আগামীকাল থেকে আপনি ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য লেগে গেলেন, আর আপনি জানেন না যে 2 তলার বাড়ি না 1 তলার বাড়ি, না কাঠের বেড়া না টিনের বেড়া, তারপরে আপনি এখন দালান কোঠা বানাতে চাচ্ছেন। এগুলি একটু বাস্তবসম্মত হন, রাষ্ট্রনায়ক উচিতভাবে আমাদের আগাতে হবে। তো ইউনূস সরকার বাংলাদেশের জন্য একটা অভিশাপের মতো ছিল। ইউনূস সরকারের মতো জঘন্য সরকার বাংলাদেশের ইতিহাসে আসেনি। আমরা অনেকেই বলেছিলাম, কিন্তু দেশের মানুষ তাকে নিয়ে এক ধরনের ঘোরের মধ্যে ছিল। সংস্কারের মাতম আর ভারত বিরোধী প্রোপাগান্ডার আড়ালে ইউনূস বিভিন্ন গোপনীয় চুক্তি করে দেশের 12টা বাজিয়ে গেছে। এখন এগুলি পুনর্মূল্যায়ন করা এবং চুক্তির শর্তগুলো দেশের মানুষকে জানানো বিএনপি সরকারের কর্তব্য। সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করেছে। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত এই সিদ্ধান্তে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে বলে অনেকেই ধারণা করছেন। 6/3 ভোটে বিচারপতিদের দ্বারা যে রায় আসে সুপ্রিম কোর্ট থেকে, তাতে বলা হয় যে মার্কিন শুল্ক কংগ্রেস কর্তৃক রাষ্ট্রপতিকে প্রদত্ত ক্ষমতার চেয়ে অনেক বেশি। সেজন্য শুল্ক বাতিল হলে বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের করা বাণিজ্য চুক্তির শর্তও পরিবর্তন হবে। সুতরাং যেভাবেই দেখি না কেন, চুক্তির শর্ত এবং সরকারের দায় দেনার হিসাব সকলেরই জানা উচিত। থ্যাংক ইউ।